বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 12 আগস্ট 2025। আজ ডেইলি ভিউজের শুরুতেই আমাদের যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, নিউজ পেপার, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, গ্লোবাল রিসেশন হিটস গার্মেন্ট এক্সপোর্টস। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ওপরেই এই যে 20% আমেরিকান শুল্ক কমানোর কারণে গার্মেন্টস ব্যবসাগুলো এখন ভালোর দিকে যাচ্ছে। এখনকার সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন যে ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12 আগস্ট 2025। শিরোনাম আমাদের নিয়মিত সংবাদ এনএসটিভির পড়ছি মুস্তাফিজুর রহমান। নির্বাচনী আইনে বড় পরিবর্তন আসছে। 1 বছরের স্বাস্থ্য খাত পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই। ঢাকা নির্বাচনের এই যেটা বলছে না, নির্বাচনের এখন তো ইলেকশন কমিশনই গঠিত হবে। কমিশনই তো 5 বছর মেয়াদি ইলেকশন কমিশন যতক্ষণ না গঠিত হবে, এখানে একটি বিধান দেখেই আমার মেজাজটা খুব খারাপ হয়েছে। না ভোটের বিধান রাখবে। তাইলে পিআর আলারা এই দেশের জনগণের কি ক্ষতিটা করছে? এইটা পিআর অর্থ কিন্তু যারাই বলছে এরাই জানে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভোটারদের ভোটের ভিত্তিতে সংসদীয় আসন নির্বাচন। ভোটাররা ভোট দিবেন। আবার এখানে যে বৈষম্য করেছে, দল জোট করবে কিন্তু যার যে প্রতীক সেই প্রতীকেই ভোট দিতে হবে। হাস্যকর কিন্তু। যখন কোন আওয়ামী লীগের সাথে আরো 10টা দল জোট করলো, বিএনপির সাথে 5টা দল জোট করলো, কমিউনিস্ট পার্টিরা সবাই মিলে জোট করলো, তখন তাদের কিন্তু জোট মানেই হচ্ছে একটা প্রতীকে নির্বাচন হতে হবে ওই জোটের পক্ষ থেকে। সেটা হাতুড়ি হোক, সেটা ধানের শীষ হোক, সেটা নৌকা হোক, সেটা ওই যদি ইসলাম কি বলে ধর্ম মূল্যবোধের দলগুলোর হোক, জামাত ইসলাম এখনো তাদের ওই যে প্রতীক এবং রেজিস্ট্রেশন ওই আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে। তাদের নির্বাহী আদেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তো স্বরাষ্ট্র উপদেষ্টার নির্বাহী আদেশে জামাত যদি নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগের এখানে কার্যক্রম বন্ধ করেছে। ভোটারদেরকে তো আর ভোট বাতিল করে নাই। তো এইটা মানুষ হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে, এই ইলেকশন কমিশনার যিনি আর কি, ইনি জামাতের হচ্ছে নিয়ানোদ্দানকারী রকম বসে গেছে। এই কালকেই আর কি মতিউর রহমান চৌধুরী আর একজন এই যে আমাদের এখনকার যিনি একমাত্রই আর কি সাংবাদিক হিসাবে আমি মনে করি এই মাসুদ কামাল সাহেব, ওনারাই আর কি আলাপ করছিলেন আর কি যে এখন তো ইলেকশন কমিশনই গঠিত হয়নি। আর আমি আইন পড়ে যেটা জেনেছি আর কি, একটা কথার কথা আছে গ্রাম্য অঞ্চলে, এই যে বলে না, যখন একেবারেই উল্টা কাজ কেউ করে, এই তুই কি গাড়ি দিয়ে ঘোড়া টানবি? ঘোড়াই তো গাড়ি টানে। কখন বলা হয় আর কি এই গাড়িতে ঘোড়া টানবে। এখন যেমন আর কি আমাদের এই দেশে রাষ্ট্রটা কিন্তু চালাবে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে অস্থায়ী প্রধান বিচারপতির নির্দেশনা ক্রমে। রাষ্ট্রপতির এই যে আদেশ বলে, এই নির্বাচন কমিশনও রাষ্ট্রপতির আদেশ বলে নাই। এইটাই যদি সেই কথাই ধরা হয়, প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রের মালিক নন, রাষ্ট্রপতি নন, তারপরে উনি অস্থায়ী। সেই কথাটাই আর কি সঠিক এই জায়গাটাই। এখন গাড়িতেই ঘোড়া টানছে, অর্থাৎ রাষ্ট্রপতি চালাইবেন প্রধান বিচারপতিকে, কিন্তু এখন প্রধান বিচারপতি চালাইতেছেন রাষ্ট্রকে, প্রধান বিচারপতি চালাইতেছেন
প্রধান উপদেষ্টাকে প্রধান বিচারপতি চালানোর চেষ্টা করছেন সামরিক আইন প্রশাসককে। নাও উই আর আন্ডার মার্শাল্লাহ। আপনি মিরপুরতে আসতে এই পর্যন্ত চলমান কয়টা ম্যাজিস্ট্রেট দেখেন মিলিটারিদের ওই যারা লেফটেন্যান্ট পদমর্যাদা, এরাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এরাই কিন্তু এখন চলমান বিচার, মোবাইল কোর্টের বিচার এবং এই যে যত রকমের মব পিটানির বিচার কেন নাই? মিলিটারিদের এই শাসনের কারণেই আর কি, বিচারের কারণেই মবরা পালাই নাই। মব যারা পিটাচ্ছিল তারা পালিয়েছে। তারপরেও আমাদের এনএসটিভি টেবিল থেকে যে উপস্থাপনা, মব দেশে নাই, তারপরেও নৈরাজ্য, দুরাচার, ধর্ষণ, ঘুষ, দুর্নীতি, ধর্মীয় মূল্যবোধের ওপরে, পাক কালাম হাদিসের ওপরে, এই যে জিনা ব্যভিচারের ওপরে কোনো মাওলানারা তোই বলছেন না। এখন ওয়াজ করছেন কাদিয়ানীদের, ওয়াজ করছেন ইহুদিদের, ওয়াজ করছেন জায়ান ইহুদিদের, ওয়াজ করছেন এখন আবার টাকাতে ছবি দিচ্ছেন হিন্দুদের মন্দিরের। এই জায়গাগুলোতেই আর কি এখন বাংলাদেশটার অবস্থা দাঁড়াইছে, গাড়িতেই ঘোড়াকে টানছে। এতে করে পিছানোও যায় না, ডাইনে বাইরেও যাওয়া যায় না। এর ওপরটাই কি হয় আর কি, গাড়িটা যখন ঘোড়ার ওপরে চাপবে, অর্থাৎ যখন আর কি এই যেটা এখন হচ্ছে, এদেশের ভোটাররা যখন সবাই বিরক্ত হয়ে গেছে, তখন আর কি এই জায়গাটায় ইলেকশন কমিশন, উনি তো জামাতের লোক, একটা ফুঁকে দিলেন আর কি, এটা না ভোটের বিধান থাকবে। এইটা এখানটাই এইগুলো, এই যে খবরটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে 2 মাস আগে উনি তফসিল কোথা থেকে দিবেন? আগে তো বলতে হবে ভোটটা ফেব্রুয়ারির 28 তারিখে। যেরাম ইতিপূর্বে 15 ফেব্রুয়ারি 1996 একটা ভোট হয়েছিল, আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম, বৈষম্য হয়েছিল। আমি আওয়ামী বিরোধী হিসাবে 15 ফেব্রুয়ারি 1996 ভোট করেছিলাম। বিএনপি 15 ফেব্রুয়ারি, এটা হচ্ছে বিএনপির সংসদ বাঁচানো, দেশ বাঁচানো, ভোট বাঁচানো, গণতন্ত্র বাঁচানো, বিরোধী দলের নিপীড়ন নির্যাতন থেকে রাজনীতিকে বাঁচানো। এর জন্যই 15 দিনের যে 15 ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন, এটা তো গেল, সেটাই আমি নিজেই ক্যান্ডিডেট ছিলাম। আরো একটি বৈষম্য হয়েছিল, হানা বৈষম্য, 1977 সাল, সেটাও ফেব্রুয়ারি মাস। তখন বিএনপিটার জন্মই হয়নি। তখন এইটা জিয়াউর রহমান 5টা ক্রাইটেরিয়ার প্রধান ছিলেন: সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সংবিধান প্রধান, সামরিক প্রধান। এরপরে হচ্ছে আর একটা যেটা ছিল ধর্মীয় মূল্যবোধের প্রধান। তারপরেও জিয়াউর রহমান 15 ফেব্রুয়ারি ইয়েস নো, এই যে পিপুলস কনসেনসাস ভোট দিয়েছিল। আমি পুলিং এজেন্ট ছিলাম। বেলা 11টা, বেনাপোল হাই স্কুল কেন্দ্র। আমাদের আতিয়া স্যার পুলিং অফিসার, ইংরেজি স্যার, একজন মিলিটারি ক্যাপ্টেন, যখন দেখলেন বেনাপোল হাই স্কুলে কোনো ভোটাভুটি হচ্ছে না, ভোটার কোনো নাই, তখন ওই বুথেই ঢুকলেন, প্রত্যেক বুথেই ঢুকেছে। আমি ছিলাম ওখানকার ওই যে না ভোটের এজেন্ট, হা ভোটের যেটা ওই কি বলে ব্যালট পেপার ছিল গোলাপি, এই সবুজ রঙের, আর না ভোটের ব্যালটটা ছিল গোলাপি, অর্থাৎ লাল। এই জায়গাটাই গোলাপ তো আর লাল হয় না, কাগজও লাল করা যায় না। তখন আর কি উনি উঠে যেয়েই লাঠি নিয়ে ঠক ঠক করে বলছে, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আতিয়া স্যার তো ইংরেজি স্যার। তখন আতিয়া স্যার কিং কর্তব্য বিমূঢ় হয় নাই। ওই ক্যাপ্টেনকে আমি চোখ দিয়ে, মনে হইলো যে স্যার ওকে চোখ দিয়েই খেয়ে নিচ্ছে আর কি, ওই যেরকম রাক্ষসরা খেয়ে নেয় না চোখ দিয়ে। তখন আর কি ওই মিলিটারি বললেন, এইটা যা করার তাই করেন, বোঝেন না? তার মানে আর কি ব্যালট কেটে বাক্সই ভরতে হবে। তখন আমাদের সিনিয়র ভাই একজন এই যে হানা ভোটের ছিল, এছাড়াও আরো এক্সট্রাও ছিল। তখন আর কি ওই ও কেটে আর কি ব্যালট কেটে বাক্সই ভরা, খুবই মজা। আর তখন আমাদের বয়সটাই তো, আমি কিন্তু আমি মুক্তিযোদ্ধা এবং আমি ছিলাম বলে বলতে পারছি। এইটা আমি বলছি কিন্তু 18 কোটি জনগণকে। এইটা এই দেশের
সাধারণ ভোট হইল মোট ভোট 14 কোটি। সাধারণ কোনো যারা কোনো দল করে না, যারা কোনো মত বোঝে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আসলে, পাক কালাম হাদিস নিয়ে কিছু বললে, বাইতুল মুকাররমে এই যে অস্থায়ী খতিব দিলে, কাকরাইলকে নিয়ে গ্রুপ করলে, এটা কিন্তু তখন সাধারণ মানুষ 14 কোটির 6 কোটি ভোট হইল সাধারণ। কিন্তু ভোট সাধারণ হলেও মানুষগুলো কিন্তু সাধারণ অসাধারণ মানুষ, সত্যবাদিতায় অনেস্টিতে এরা ভোট কিনা বেচা করে না, ভোট কিনা বেচা বোঝে না। তারপরে আর কি ওই সেই আতিয়া স্যারের এই মুহূর্তেই আমাদের হাই স্কুলের তখন আম বাগানে ভরা ছিল, যখনই কেউই নাই ওই স্কুলের মাঠে টিয়ার গ্যাস, গোলাগুলি, বোম। আর আমাদের ওই বেনাপোল সীমান্ত অঞ্চলে তো আর বোম কিনতে হয় না, ইন্ডিয়াতে মশলা এনে এটা আগেই বানানো রেডি থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ওই গ্রুপ 1971 সালে মুক্তিযুদ্ধেও ছিল, ওই তখনও ছিল, 77 সালেও ছিল, 96তেও ছিল, আজকেও আছে। 5ই আগস্ট প্রথম বোমটা আমার হোটেল বেনাপোলে মেরেছে। এরা কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্ররাও না, এরা রাজনৈতিক দলও না, এরা ওই সেই যারা যখন যে সরকার, এই সরকারি দল, ঝলে ঝালে অম্বলে। অতঃপর স্যার বললেন ভাগ পালা জীবন নিয়ে। তখন স্কুলের পিছনে হাকন নদী, জোয়ার ভাটা ছিল। আমি তো সাঁতার জানি, সাঁতার কেটে নদী পার হয়ে, আমি তো না, আমার মতো আরো কতিপয়, প্রথম তো জীবন বাঁচাই, তারপরে আর কি বাড়িতে যাই। ওই নুমাজগা হয়ে আবার আমার বাড়িটা বেনাপোল সিটির, গোলদার সিটি, বেনাপোল স্থলবন্দরের 2 নম্বর গেটের এবং বেনাপোল থানার, সাবেক থানার উত্তর দিকে আর কি। এইরকম আরেকটি ঘটনায় পড়েছিলাম, যেদিন নূর হোসেন মারা যায়, এরশাদের মিলিটারি যেদিন নূর হোসেনকে মেরে ফেলে, আমরা জগন্নাথ থেকে ছাত্রলীগের হয়ে প্রসেকশন নিয়ে আসছিলাম রমনা হোটেলের, তখন 3 তলার ওপর ফাঁকা ছাদ। পুলিশ আমাদের ধাওয়া দিয়ে এই মুক্তিযোদ্ধা ক্লাবের ওখান থেকে বলে যে জায়গায় আছেন সেই মার্কেটে ঢুকে যান। তো আমরা ছাদের ওপর উঠি, আধা ঘন্টা কাল পরে আমাদেরকে বলেন আর কি মিলিটারির, তখন ওই যে পুলিশের এই সহকারী পুলিশ কমিশনার বলতে, কমিশনার না তখন আর কি, ওই যে এসিপি আর কি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কি বলে যেন, এএসপি আর কি, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার। আপনারা যে যেদিকে আছেন না কেন এই দিক দিয়ে ছেড়ে দিচ্ছি। আর বাঁশি বাজাচ্ছে একজন ওই যে দারোগা, এখান থেকে সোজা সদরঘাট পার হয়ে প্রথম ঢাকার বাইরে যাবেন, আবার নতুন করে ঢাকায় আসবেন। থাকতাম মোহাম্মদপুর, ওই জায়গায় সেই সদরঘাট পার হয়ে আবার সেই ওই পাশ দিয়ে লালবাগ দিয়ে আজিমপুর হয়ে জেলখানা হয়ে ওই আজিমপুর দিয়ে কবরস্থানের ভিতর দিয়ে মোহাম্মদপুর হাঁটাপথই ছিল, হাঁটাপথই। এইটা কিন্তু এরশাদ তাড়ানো আন্দোলনের সময়, তখনই আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন, এখন যেটা তখন ছিল গবেষণামূলক, যেটা আমি 2021 সালে আমেরিকাতে গিয়েছি আর কি গণতন্ত্র গবেষণার জন্য। এখন একটি আমার রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি প্রেসিডেন্ট। আমার ওই সেই 1996 সালে যখন আমি ভোট করি, আমার প্রতীকটা ছিল টেবিল। এবারও আর কি ইসি বরাবর আমি অনলাইনে আবেদন করেছি, আমি টেবিল প্রতীকটাই নিব আর কি। আমি আমার ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে আমি কোনো নিবন্ধনটা নিব না ইলেকশন কমিশনের, যেহেতু বৃহৎ গণতন্ত্রের দেশে আমেরিকা এবং ভারতে দেখে এসছি, এখানটায় এই নির্বাচন রাজনৈতিক দলের কোনো নিবন্ধন প্রয়োজন হয় না। আমি 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে স্বতন্ত্র হিসাবে 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। খুব জোর হয়তো আমি এনসিপির সাথে অ্যালায়েন্স করতে পারি, আর এরপরে এমপি তো আপনার দল থেকে কেউ হবে না, স্বতন্ত্র হিসেবে নিশ্চিত। তারপরেও গণতন্ত্র, ভোটাভুটি, ভোট চুরি, বৈষম্য, স্বৈরাচার, সংসদ ইত্যাদি রক্ষার্থে আর কি সিম্বলিক প্রতীক হিসাবে আমি এখানটাই আমার ওই টেবিল প্রতীক এবং স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করব। এরপরেও যদি না হয়, আবার যদি কখনো সুযোগ আসে, আমি 2028 সালে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হব। ইতিপূর্বে আমি 2023 সালে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়েছিলাম আর কি।
তো ওই সেই আমরা সেই 1977 সালের ওই ভোটেই আমাদের যে সুবিধা দিয়েছিল একটি 50 টাকা আর পলাশ হোটেলের বিরিয়ানির টোকেন, বিরিয়ানি খাওয়া হয়নি, 50 টাকাটা দামি হিসেবে এখনো রেখে দিয়েছে। ধন্যবাদ। হ্যাঁ। ধন্যবাদ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ, 7 কলেজ শিক্ষার্থীদের 9 দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ আনোয়ার ইব্রাহিমের বৈঠক। উনি তো এই মুহূর্তে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আছেন, অবস্থান ওনার। মালয়েশিয়ায় মাননীয় প্রধান উপদেষ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে সহি সালামতে পৌঁছাইছে, ওখানে আছেন, ভালো হয়েছে। জি। একেবারেই এখানে না হলে আমার যেটা মনে হয় 10,000 লোকের ওই ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেওয়ার জন্য হয়তো ইউনূস সাহেব এই কাজটা করার জন্যই গেছেন আর কি। আমি এটা প্রত্যাশা করি অন্তত 10 লক্ষ মানুষ, জি। আর ওখানে যে প্রায় লক্ষাধিক মানুষ বিভিন্নভাবে ফেরত দিচ্ছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে, জি। তাদেরকেও একটা সুরাহা করে আসবেন আর কি। জি, এই প্রত্যাশা আমরা করি। প্রাণে না মেরে সেনা কিংবা পুলিশে দিতে কাকতি মিনতি করেন রূপলাল এবং প্রদীপ লাল। এটা খুবই অমানবিক, হ্যাঁ, জি। একেবারেই মানে এটাকে কোনো ক্রমে এটা দুঃখজনক। একসেপ্ট করা যায় না আর কি। চলতি বছর মব সন্ত্রাসে নিহত 111 জন। মৌচাকে প্রাইভেট কারের ভেতরে 2 জনের রহস্যজনক না না, এই মৃত্যু। মব সন্ত্রাসে এইটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জি। এটা হচ্ছে এই মব সন্ত্রাস নয়, এটা বৈষম্য বা স্বৈরাচার প্রতিহত করা হচ্ছে। উনি কিন্তু উস্কানি দিয়ে রেখেছেন। উস্কানি দিয়ে রাখছে। আইসিটি একটা যদি সঠিক হয়, জি। তাহলে কিন্তু আইসিটি অ্যাক্টের আওতায় শফিকুল আলম এই যেভাবে আর কি সাবেক সরকারের আমলের পুলিশদের ওই যে এই ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, জি। যে 400-500 পুলিশকে এবং 300-র উপরে থানাকে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জি। এটার উপরে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এর কোনো বিচার চাওয়া যাবে না, মামলা করা যাবে না, বলা যাবে না। তো শফিকুল আলম তো বলেই ফেলেছে, জি। ওনার এখন উচিত হইল আর কি এই যে মাননীয় প্রধান উপদেষ্টা নয়, মাননীয় প্রধান বিচারপতি থেকে একটা অ্যাডভান্স ইন্ডেমনিটি নিয়ে নেওয়া। আমি এই যে ভাবাবেগে আইসিটি আইনের ওপরে এই তারপরে প্রচলিত দেওয়ানি ফৌজদারি আইনের ওপরে আমি যে মন গড়া কথাগুলো বলছি, এগুলোর ওপরে যাতে করে আমার একটা ইন্ডেমনিটি দেওয়া হয়। এই যে শফিকুল আলম, জি। এ কিন্তু কোনো সাংবাদিক না, ডেইলি স্টার থেকে বহিষ্কৃত এবং নির্লজ্জও বটে আর কি। এই যে মাইলস্টোনের ঘটনার পরে জি। তারপরেও ইউনূস সাহেব রেখেছেন, এ কিন্তু এর কাজ করেই যাচ্ছে। হ্যাঁ। এইটা শফিকুল আলম সাহেব, আপনাকে আমি বলছি, আমি 38 বছরের সাংবাদিক। আপনি যখন বসে পিশাব করা শেখেন নাই, তখন থেকেই আর কি আমি সাংবাদিকতা করি। এই রকমটা বোকা ভাববেন না 18-17 লক্ষ জনগণকে, আর এই দেশের পুলিশ বাহিনীকে, আর এই দেশের আমাদের মতো যারা বর্ষিয়ান মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক, এদেরকে বোকা ভাববেন না আর কি। ধন্যবাদ। আটকের 2 ঘন্টা পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী এমপিরা মুক্ত। ওয়াশিংটন ডিসিতে নামছে সেনা, পুলিশ বিভাগ যাচ্ছে ফেডারেল সরকারের অধীনে। গৃহহীনদের তাড়ানোর অঙ্গীকার ট্রাম্পের। ফেডারেল সরকার মানে ওই ভারতে যেরকম হয় না, কাশ্মীর টাশ্মীর নিয়ে জি। কেন্দ্রীয় সরকারের অধীন। হ্যাঁ। এই আমাদের এখানে এক সময় হইতো না, পার্বত্য অঞ্চলে এমপি দেওয়া হইতো না, জি, জি। ওখানে কোনো ডিসি দেওয়া হইতো না, প্রশাসক দেওয়া হইতো। প্রশাসক, এবং হ্যাঁ। বাংলাদেশের এই যে রাষ্ট্রপতির অধীন আর কি, তখন স্থানীয় সরকার এবং বাংলাদেশের সরকার ব্যবস্থার অংশ বিশেষ জেলা, পার্বত্য, হিল ট্র্যাক এবং ওই যে রাঙামাটি, খাগড়াছড়ি, ওই রকমই ফেডারেল সরকার। মানে আমেরিকার এই রাজ্যটাই মানে খুবই খারাপ অবস্থা আর কি। হ্যাঁ। জেলেনস্কিকে আর একটি পয়সাও দেবে না যুক্তরাষ্ট্র, জেডি ভ্যান্স। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় না ফিরতে পারে সেজন্য ষড়যন্ত্র চলছে, নওগাঁ বিএনপি সম্মেলনে তারেক রহমান। মাদক ব্যবসার জেরে জেনেভা ক্যাম্পে 2 দিন ধরে সংঘর্ষ, 1 কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার 2। বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল। এইটা খুব দুর্ভাগ্যজনক। একজন বিচারপতি ছিল, সে ধৃত হয়েছে। জি।
আদালতের ওপরেই যারা তাকে অবমাননা করেছে তারাও কিন্তু আইনজীবী এবং ওখানে অবলোকন করেছে হয় জজ, ম্যাজিস্ট্রেট বা বিচারপতি। না, উচ্চতর আদালতে তো ডকুমেন্টারি মামলা পরিচালিত হয়, এটা অবশ্যই হয়তো এই যে নিম্ন আদালত, ডিসি কোর্ট বা মহানগর কোর্ট এইরকম। এটা কি জেলা আদালতে? এটা হলো সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় বাতিল ও জামিন চেয়ে করা আবেদনের শুনানিতে দিন ধার্য নিয়ে নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষের সময় চাওয়া নিয়ে আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডা এবং পরে তা হট্টগোলের রূপ নেয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চে সোমবার বিকালে ঘটনা ঘটে। তাইলে চিন্তা করে এটা দুঃখজনকের কিছু নাই। ওই বিচারপতিরা সব জামাত ইসলাম, এদের বিচারপতি হতে গেলে যে এটাও সাংবাদিকরা কিন্তু এই যে আলোচনা করছেন ওই মাসুদ কামাল সাহেব এবং মতিউর রহমান চৌধুরী, হ্যাঁ, যে এখানে কে নিয়োগ দিছে, কাকে নিয়োগ দিছে, প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিছে, প্রধান বিচারপতি আবার রাষ্ট্রপতিকে আদেশ দিচ্ছে। তো এই যে গাড়িতেই ঘোড়া টানছে আর কি। হ্যাঁ, এইগুলো থেকে আমরা বিরত না হওয়া পর্যন্ত, নির্বাচনের সঠিক ডেট না দেওয়া পর্যন্ত, এই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না 2028 সালের ফেব্রুয়ারিতে হবে, এইটা একমাত্রই বলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। হ্যাঁ, জি ধন্যবাদ। প্রকাশ্যে লুট হয়ে যাচ্ছে সাদা পাথর, পর্যটন স্পট ধ্বংসের পথে। আজকে আর খবরের অনুষ্ঠান এখানে নাই। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই দেশে ইউটিউব বিষয়ক এবং ওয়াজ নসিহত, ট্রল ভিডিও, বিভিন্ন রকমের মাওলানা সাহেবদের, বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব আব্দুল মালেক এবং অন্যান্য আর কি যারা এই যে এই লা মাযহাব, হানাফি এবং আহলে সুন্নাত আল জামাত, এদেরকে নিয়ে বিভিন্ন মাওলানারা আর কি ইউটিউবে গীবত এবং মিথ্যাচার করছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এইগুলো যারা করছে হয় তাদেরকে হেদায়েত দান করুন, আর তা না হলে তারা এই যে কাজটা থেকে যাতে করে বিরত হয় সেই রকম একটা ব্যবস্থা রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে এইটা করো। আস্তাগফিরুল্লাহ। এবং আমাদের এখন কাকরাইলে নিয়মতান্ত্রিক কোনো খতিব এবং পেশ ইমাম নাই। এখানে যে জুবাইর মহাদায় 80 বছর বয়স্ক স্বেচ্ছায় উনি আন্তর্জাতিক তাবলিগ মুরব্বী, বাংলাদেশ পাঠ, কাকরাইলের মুরব্বী, বাংলাদেশের তাবলিগের মুরব্বী, এবং ওই যে যেটাকে আমাদের টঙ্গীর বিশ্ব জামায়াতের মুরব্বী হতে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। স্বরাষ্ট্র কি বলে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন তাবলিগের আর কোনো গ্রুপ নাই, গ্রুপ শেষ। আমরাও আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করে চলেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ এই যে খালিদ হোসেন সাহেবের এই কথাটাই মেনে নিন। আমরা যারা তাবলিগি মানুষ আর কি, আমরা কোনো গ্রুপ বুঝি না, আমরা বুঝি এখান থেকেই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যে ভাষণ কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন, হাদিস কুরআনকে এই যে আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ। আলেম উলামাগণ অর্থাৎ হইল যারা এই যে পাক কালাম হাদিসের ওপরে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করে। আল্লাহ ওয়ালা হচ্ছে তারাই যারা আর কি পাক কালাম হাদিসের ওপরেই আছেন, এদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজনটা নাই, ইনারাই আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ, অর্থাৎ যারা আর কি আল্লাহর ওলিরাও পীর। আমাদের এই বাংলাদেশে পীর নিয়ে বৈষম্যমূলক কথাবার্তা আছে, বিভিন্ন কওম আছে, গ্রুপ আছে, ওই জায়গায় আমরা যাব না। যারা অরিজিনালি আর কি পীর এবং পীরেদের থেকে শিখে শিখে যারাই আর কি খলিফা, পীর বা শিক্ষক, এনারাই মাশায়েখ। তো এই জায়গাটাই রাব্বুল আলামিন এই রকম কাজ যারাই আর কি করে তাদের উপরেও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে মদত দান করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই মদতটা থাকলেই আর কি, আমি আর বিলাইনের লোক না, আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এর থেকেই আমি এই প্রোগ্রামগুলো নিয়ে এখান থেকে যতটুক পারি আর কি, আমার এখানে যে ভুলটা হয় তার জন্যও আস্তাগফিরুল্লাহ, এবং এখান থেকে রাব্বুল আলামিন যেটুকুই বলি আর কি, এই আমি জানতে কোনো ভুল বা কোনো কথাটাই বলার চেষ্টা করি না, অজান্তের ভুলগুলো রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আস্তাগফিরুল্লাহ। যারা আমার এইগুলো প্রোগ্রাম শোনেন তাদেরকেও মাফ করে দিবেন। আমাদের কাকরাইল এবং বাইতুল মুকাররমে নিয়মতান্ত্রিক খতিব এবং পেশ ইমাম প্রয়োজন। মাসালাই যেটা আছে ওয়াককৃত জায়গা, অর্থাৎ সরকারি হলে রাষ্ট্রের অনুকূলে, আর ব্যক্তিগত হলে সেটাও রাষ্ট্রের অনুকূলে ওয়াকফ অধিদপ্তরে। যদি এইটা করে না দেওয়া হয় সেখানটাই কিন্তু নামাজ হয়ে যায়, কিন্তু জমাতবদ্ধ হয়ে যে নামাজ পড়া, এইটার ওপরে কি আছে না আছে এটা মাওলানা সাহেবরাই বলতে পারবেন। আর এখানটাই আর কি, যেখানটাই আল্লাহর হস্তে লিখে না দিলে, ওয়াক না করলে এই নামাজটাই কিভাবে হয় সেটাও মাওলানা সাহেবরা জানেন, হাদিস কোরআনে আছে, মাওলানারাই বলবেন। সেই জায়গাটাই আমার এখানে ব্যক্তিগত একটি ব্যাপার, এখানে যদি যেখানে স্থায়ী খতিব বা ইমাম ছিল সেখানটায় যদি রাজনৈতিক কারণে অস্থায়ী খতিব দেওয়া হয়, আর ধর্ম মন্ত্রণালয় বা কোনো আল্লাহওয়ালা পীর মাশায়েখ বা এখানকার আলেম উলামা কর্তৃক নয়, খালিদ হোসেন সাহেব শিক্ষক, উনি বাইতুল মুকাররমের খতিবকে অস্থায়ী খতিব দিয়েছেন, খালিদ হোসেন বলেছেন বলেই আমি জানতে পেরেছি। এইটা আমি হক্কানি পীর আলেম উলামাদের প্রতি আমি এখানে উপস্থাপন করছি। তার আগে দিয়েই আমার এই যে পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাদের অনুষ্ঠান পরিচালনা করছেন ক্যামেরার পিছনে, আমি তার থেকে একটু শুনে নিব। এই যে ওয়াককৃত মসজিদ কিন্তু খতিব হচ্ছে অস্থায়ী, এই জায়গাটাই এইটার উপরে একটু আমার বলতে হবে। আমি একটা প্রশ্ন করছি। কোনো সমস্যা নেই, হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা কোনটাই নেই? এই নামাজ পড়ানোই না নামাজ পড়াই না নিয়োগে? এখানে যদি যোগ্যতর ব্যক্তি হয় সেক্ষেত্রে সে নামাজ পড়াতে পারবে, স্থায়ী ও অনাস্থায়ীতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে রাষ্ট্রের যারা নিয়োগ দিচ্ছে রাষ্ট্র আইনের ব্যাপার। রাষ্ট্র আইনের আছে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া, কিন্তু জেনে শুনে বুঝে দিচ্ছে অস্থায়ী, তাইলে রাষ্ট্রীয় আইনের ভাইলেশন হচ্ছে না? কোরআন হাদিসের কথা আমি বলছি না। কোরআন হাদিস তো একজন দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়িয়ে গেল, নামাজও হয়ে যাবে। মুসল্লি যারা, এদের তো অবধারিতই হবে। যিনি পড়াচ্ছেন তার যদি ত্রুটি থাকে সেটা তার ব্যাপার, আল্লাহ তাআলার সাথে ব্যাপার, মুসল্লিদের ব্যাপার না। এখানে বাইতুল মুকাররমে যখন অস্থায়ী খতিব নামাজ পড়াচ্ছে, মুসল্লিদের নামাজ হয়ে যাচ্ছে, উনার নামাজ পড়ানোটাও হয়ে যাচ্ছে, কিন্তু নিয়োগ যারা রাষ্ট্রীয় আইন ভাইলট করে দিলেন, এই জায়গাটাই তো রাষ্ট্র আইন বহির্ভূত হইল। এইটাই ঠিক আছে, আমি উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন এই সকল কিছু থেকে পাক কালাম হাদিসের আলোকে আমাদেরকে যেমন মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, এবং আমাদের এই দোয়াটাকে কবুল করে নিন। আমিন। 1971 সালের মুক্তিযুদ্ধে একটি উপস্থাপনা। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি গণতন্ত্র শিকার জন্য যখন 2001 সালে আমেরিকাতে যাই, টুইন টাওয়ারের 110 তলার এই ছবিটি আমার 7 মার্চ শেখ মুজিবুর রহমানের ঘোষণার পর চূড়ান্তভাবে চট্টগ্রাম হতে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ভাগে তৎকালীন মেজর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি যে ঘোষণাটি দেন বঙ্গবন্ধুর পক্ষে আর কি, যে ঘোষণাটি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে, সেইটা ছিল আই এম মেজর জিয়াউর রহমান, declared dear on behalf of
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। এরপরেই যুদ্ধ শুরু হয়ে যায়। 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমি সেই 265 দিনেরই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমরা যারা জীবদ্দশায় মুক্তিযোদ্ধারা বেঁচে আছি 2.5 লক্ষের মতো, এবং জামুকা তালিকাভুক্ত বেঁচে আছে 1,47,000। আইনের আওতায় 500 জন এবং অনেক মুক্তিযোদ্ধা পরিবার যারা কোনো এই তালিকা নাই মুক্তিযোদ্ধা করেছে। এই সকল মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।